রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই যে ভেঙে পড়া যে জায়গাগুলো, এই জায়গাগুলো স্বাভাবিক করা সম্ভব নয়। বাংলাদেশে আগে যেরকম দখলদারিত্ব ছিল একই রকম দখলদারিত্ব আছে, শুধুমাত্র ব্যক্তিগুলো পরিবর্তন হয়েছে। বিএনপির লোকজন এখন এটি করছে এবং বিএনপি সেটি অস্বীকার করছে না। তাদের অনেক নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, নানান ধরনের পদক্ষেপ নিয়েছে এবং বিএনপির এই বঞ্চিত সো-কল্ড বঞ্চিত নেতাকর্মী যারা 15 বছর ধরে লুটপাট করতে পারেনি, তারা যে সাথে সাথেই মাঠে নেমে গেছে, এটি আসলে লুকানোর কিছু নেই। ঐক্যমত্যের ব্যাপারে আন্দোলনের সময় একটা ব্যাপারে ঐক্যমত্য ছিল, সেটা হলো যে সরকারের পতন ঘটাতে হবে। বাংলাদেশে যে পরিবর্তনটা হলো, এতে বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে আসলে আপনি তাদের রাজনৈতিক কার্যক্রম অথবা কথাবার্তা, এগুলোর মধ্যে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন এই গণ আন্দোলনের পর অথবা বিগত সরকার পতনের পর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা তাদের কার্যক্রমে? এবং সাথে আমি একই সাথে আরেকটি প্রশ্ন একটু রাখি, সেটা হচ্ছে যে আমরা যদি ধরি যে অন্তর্বর্তী সরকার এবং এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মাঝে নির্বাচন, সংবিধান অথবা অন্য যে কোনো প্রসঙ্গে হয়তো বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সমঝোতা হলো না, একমত তারা হতে পারছেন না, সেক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমরা তো জ্যোতিষ নই, বলতে পারবো না যে ভবিষ্যৎ আসলে কি হতে পারে। আমরা একটা বিশ্লেষণ দাঁড় করাতে পারি কিছু ন্যারেটিভস এর উপর ভিত্তি করে। দেখুন, যে কথাটা মাঝার মিলন বলেছেন যে সুনির্দিষ্ট পথরেখা কিন্তু এখনো উপস্থাপিত হয়নি। ঐক্যমত্যের ব্যাপারে আন্দোলনের সময় একটা ব্যাপারে ঐক্যমত্য ছিল, সেটা হলো যে সরকারের পতন ঘটাতে হবে। দ্বিতীয় ঐক্যমত্য যেটা ছিল যে তারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায়, কিন্তু এই নতুন বাংলাদেশ আসলে জিনিসটা কি, এই নতুন বাংলাদেশে কি হবে আসলে, সেটা কিন্তু এখন পর্যন্ত, যেটাকে মাঝার মিলান বলেছে যে পথরেখা, কিন্তু জাতির সামনে উপস্থাপন করা হয়নি। অবশ্য আমরা এটার জন্য অপেক্ষা করছি, কারণ ইন্টারিম সরকার ইতিমধ্যেই অনেকগুলো কমিশন গঠন করেছে এবং সেই কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তারা রিপোর্ট দিতে পারেনি। সম্ভবত এই প্রথম সপ্তাহের মধ্যে অনেকগুলো কমিশন তার রিপোর্ট দিবে এবং সেই রিপোর্ট গুলো পর্যালোচনা করার জন্য সম্ভবত আরেকটা কমিশন গঠন করা হবে। তারপর হয়তোবা ইন্টারিম সরকার নতুন বাংলাদেশ বলতে কি বোঝাচ্ছেন তারা, সেই জিনিসটা হয়তো সামনে উপস্থাপন করবেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে যে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সেন্সে আপনারা দেখেন যে বিএনপি তাদের বিভিন্ন ধরনের সভা সমাবেশের মাধ্যমে তাদের কিছু কর্মসূচি কিন্তু ইতিমধ্যে উপস্থাপন করেছে। যদিও আমরা মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য থেকে আমরা জেনেছি, বা সাংবাদিকরা আমাদেরকে যেভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে হলো যে মানে এখন বাংলাদেশে আগে যেরকম দখলদারিত্ব ছিল একই রকম দখলদারিত্ব আছে, শুধুমাত্র ব্যক্তিগুলো পরিবর্তন হয়েছে। এটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ইতিমধ্যেই এসেছে। এখন কারা দখলদারিত্ব নিয়েছে সেটা আমরা বলতে পারবো না। সেটা যারা মিডিয়াতে কাজ করেন এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বলতে পারবেন। কিন্তু এটা কিন্তু সবাই বলছে যে মানে পরিবর্তন বলতে মানুষগুলোর পরিবর্তন ঘটেছে, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন এখন পর্যন্ত স্যার, ঘটেনি। আপনি এখন আপনি একটুখানি বলে দেই স্যার, সিস্টেমটা, মাঝখানে একটু স্যার বলে দেই। জি ব্যক্তিগুলোর নাম মানে নাম জি, বলে না দেওয়ার কিছু নেই, আপনার নির্ভয়ই বলতে পারি যে বিএনপির লোকজন এখন এটি করছে এবং বিএনপি সেটি অস্বীকার করছে না। তাদের অনেক নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, নানান ধরনের পদক্ষেপ নিয়েছে এবং বিএনপির এই বঞ্চিত সো-কল্ড বঞ্চিত নেতাকর্মী যারা 15 বছর ধরে লুটপাট করতে পারেনি, তারা যে সাথে সাথেই মাঠে নেমে গেছে, এটি আসলে লুকানোর কিছু নেই। সুতরাং এই জায়গাটাই আপনি স্পষ্ট করতে পারেন, অন্তত আমি আপনার জায়গা থেকে স্পষ্ট করতে চাই, জি দায়িত্ব নিয়ে করতে চাই। জি, মাজার মিলন, আমি ঠিক এই প্রশ্নটি আপনার কাছে করতাম, এই যে আমি লিখেছি যে কারা করছে আপনার কাছে আমি জিজ্ঞেস করতাম। জি, সৈয়দ আব্দুল্লাহ স্যার মামুন বলছেন, বলুন। স্যার বলছিলেন, জি আমি সরি মাঝখানে ঢুকে গেছি। জি হ্যাঁ। জি তো আমি কথাটা শেষ করি, সেটি হচ্ছে যে মাঝার মিলনের হাতে সাংবাদিকের কলম আছে। তিনি যেহেতু রুট পর্যায়ে কাজ করেন, তিনি অবশ্যই ডেটার উপর ভিত্তি করে কথা বলতে পারেন। আমরা শিক্ষক মানুষ, আমাদের একটা ন্যারেটিভস থেকে কথা বলতে পারি আর কি। যাই হোক, জিনিসটা আসলে স্পষ্ট যে কোনো সিস্টেমের এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। সিস্টেমের মধ্যে ড্রাইভিং সিটে যারা ছিল, সেই ড্রাইভিং সিটের ব্যক্তিগুলো পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি।
এবং এই পরিবর্তনের ক্ষেত্রে কেউ মাঠ পর্যায়ে দখল করেছে, কেউ অ্যাডমিন দখল করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে দখল কিন্তু হয়ে গিয়েছে। কেউ হয়তো বা দেখা গেল যে মাঠ পর্যায়ে রাজনীতি দখল করেছে, কেউ হয়তো প্রশাসন দখল করেছে। এরকম ভাবে একটা পরিবর্তন ঘটেছে। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে যে সংস্কার কমিশন যে সংস্কারগুলো উপস্থাপন করবে, তার উপর ভিত্তি করে যখন ইন্টারিম গভর্নমেন্ট একটা পথরেখা দিবে, যেটা মাজহারুল মিলনের কথাই যদি আমি বলি, তখন আমরা আসলে বুঝতে পারবো যে কি ধরনের বাংলাদেশ আমরা সামনে পেতে যাচ্ছি। এক্ষেত্রে আমি আপনাকে একটা বলি, দেখেন 1990 সনে প্রথম একটা বড় গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল আমাদের 71 সনের পর, এবং সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে 3 জোটের রূপরেখা বলে একটা রূপরেখা ছিল, এবং সেই রূপরেখার উপর ভিত্তি করে কিন্তু প্রেসিডেন্সিয়াল শাসন পদ্ধতি থেকে পার্লামেন্টারিয়ান শাসন পদ্ধতিতে আসা হয়েছিল, এবং আশা করা হয়েছিল যে গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা হবে। সেই সময় কিন্তু প্রশ্ন করা হয়েছিল যখন, কারণ বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল, সেই সময় কিন্তু যখন পার্লামেন্টারিয়ান সিস্টেমে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু খালেদা জিয়া বলেছিলেন যে পার্লামেন্টারিয়ান সিস্টেমেও কিন্তু মানে একনায়কতন্ত্র হতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় হলো আমাদের জনগণের মনস্তত্ত্ব যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা যাকেই ক্ষমতায় বসাবো সেই একনায়ক হয়ে যাবে। আপনি দেখেন যে আমরা কিন্তু স্বৈরাচার বললাম এরশাদকে, তারপরে আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করলাম, সেই বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, আবার কিন্তু বিএনপি সরকারকে কিন্তু স্বৈরাচার হিসেবে 96 সনে ক্ষমতাচ্যুত করা হলো। সেই বিএনপি সরকারকে যখন স্বৈরাচার হিসেবে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারাও 15 বছরে কিন্তু যেভাবে শাসনটা করলো, তারাও স্বৈরাচার বা ফ্যাসিস্ট হিসেবে ক্ষমতাচ্যুত হলো। এটা কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা প্রত্যেকেই আন্দোলন করে জনগণকে সাথে জি। নিয়ে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের কথা বলছি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আবার আমরা সেটা হয়ে যাচ্ছি কেন? এটা হয়ে যাচ্ছে এই কারণে যে সমাজ বা রাষ্ট্রের মধ্যে যে সিস্টেমটা এই শত শত বছর যাবত ডেভেলপ করেছে, সেই সিস্টেমটাকে আপনি চেঞ্জ না করলে, জি, শুধুমাত্র ব্যক্তি চেঞ্জ সৈয়দ আব্দুল করে আল মামুন, ঠিক আপনি আপনি যেই কথাটি বলছেন, যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েই আমি একটু মাঝার মিলনের কাছে যেতে চাই। আপনার অনুমতি নিয়েই আমি একটু মাঝার মিলন আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে যেমনটি স্যার বলছিলেন, এই যে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং বিভিন্ন বিষয় যেগুলো নিয়ে বলছিলেন স্যার, আমি এখানে একটি প্রশ্ন আপনার কাছে রাখি এবং তথ্যটি দিয়ে, এটি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম। সেখানে সেনা প্রধানকে জিজ্ঞেস করা হয়েছে গত 15 বছরে প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে তো সময় লাগবে, এবং এই ব্যাপারে জেনারেল ওয়াকার বলেছেন যে এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। আপনিও কি তাই মনে করেন যে আসলে রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই যে ভেঙে পড়া যে জায়গাগুলো, এই জায়গাগুলো স্বাভাবিক করা সম্ভব নয়? দেখুন, জেনারেল ওয়াকার সঠিকভাবে বলেছেন যে পুরো রাষ্ট্র ব্যবস্থা কাঠামো ভেঙে পড়েছে। এবং আমি প্রায়ই একটি কথা বলতাম আমাদের বন্ধুদের আলোচনায়, যে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের আসলে মেরামতের কোনো জায়গা নেই। পুরো ব্যবস্থাটা যখন আসলে ধ্বংস হয়ে যায়, তখন আপনি কোনো একটি সুনির্দিষ্ট অংশ কিংবা কোনো কোনো অংশগুলোকে মেরামত করে এটিকে আসলে দাঁড় করাতে পারবেন। এটি ভেঙে নতুন করে গড়ার সময় এসেছে। আমার এটি এসে বলতাম এই আওয়ামী লীগ সরকারের সময় আমি বলতাম। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে সেই ব্যবস্থা এখন পর্যন্ত চলমান। এটি আসলে খুব বড় ধরনের পরিবর্তন ছাড়া এটি সম্ভব না। এবং এই যে দুর্বৃত্তায়ন যেভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে শুরু করে শাসন ব্যবস্থার ভেতরে যে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা অর্গানের ভিতরে যেভাবে দুর্বৃত্তায়ন ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটি শুধুমাত্র এই যে রাষ্ট্র কাঠামো কিংবা শাসন ব্যবস্থার ভিতরে সীমাবদ্ধ থাকেনি, প্রত্যেকটা ব্যক্তি মানুষের মধ্যে দুর্বৃত্তায়ন ঢুকে দেওয়া হয়েছে। লোভ, লালসা এবং কি বলে, এখনই সবকিছু কামড়ে খাবার যে একটা স্পৃহা তৈরি হওয়া গণমানুষের মধ্যে, সেটি রাজনৈতিক দলগুলো কিন্তু ঢুকিয়ে দিতে পেরেছেন। এবং সেটি এতটাই সুনিপুণ ভাবে করেছেন যে আমরা পরিবারের ভেতরে, ব্যক্তির ভেতরে সেই দুর্বৃত্তায়ন কিন্তু দেখতে পাই। জি, এবং আমরা এটি আসলে কিছু বলার নেই, এবার পুরো দেশের জাতীয় মনস্তত্ত্ব আসলে দুর্বৃত্তায়িত হয়ে গেছে, এবং এটি রাজনীতিবিদরা খুবই সুনিপুণ ভাবে করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।